বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতাকালীন সময়ে তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছিল, যা পত্রপত্রিকার মাধ্যমে আমরা জেনেছিলাম। তার মধ্যে একটি অন্যতম অভিযোগ ছিল তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গেস্ট রুম, টর্চার রুম, বিভিন্ন কালচার চালু করে সাধারণ ছাত্রদের উপর নির্যাতন চালাতো। বর্তমানে সেই আলোচনা একটি ভিন্ন রূপে আবার আলোচিত হচ্ছে। যেই ছাত্রলীগ তখন যে নির্যাতন নিপীড়ন চালাতো, গেস্ট রুমের টর্চার চালাতো, তার সাথে নাকি বর্তমান একটি ছাত্র সংগঠনের সক্রিয় কর্মীরা অগ্রণী ভূমিকায় ছিল, যার একটি তথ্য গতকাল গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক এবং 24-এর অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের ফেসবুক থেকে কিছু তথ্য আমি দেখেছি এবং জানতে পেরেছি। উনি কিছু তথ্য দিয়েছেন, যেমন তার মধ্যে অন্যতম হলো তৎকালীন ছাত্রলীগের গেস্ট রুম কালচারের টর্চারের অন্যতম হোতা ছিল যেমন নাইম, তার নাম ছিল আফজালুল নাইম। গেস্ট রুমে তার নির্যাতনের কাহিনী এখনও ছাত্রদের মুখে মুখে আছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই আফজালুল নাইম বর্তমানে ছাত্র শিবিরের আইকন শিশির মনিরের বিশেষ সহকারী। এটা কি করে সম্ভব? এরকম উনি অনেকগুলো তথ্য এখানে দিয়েছেন। যেমন বান্না নামের এক ছাত্রলীগ কর্মী ছিল, যার অত্যাচারে নিপীড়নে, যার নেতৃত্বে সবসময় যারা ছাত্রলীগের মিছিলে না অংশগ্রহণ করতো তাদেরকে টর্চার করা হতো, তাদেরকে হল থেকে বের করে দেওয়া হতো। সেই বান্না এখন বর্তমানে ছাত্র শিবিরের সক্রিয় কর্মী, সে নাকি ছাত্র শিবিরের সাথে ছিল আগে থেকেই। তারপর হাসান সাইদি নামে এক ছাত্র, যে ছাত্রলীগের পদ পাওয়ার জন্য তার সাইদি নাম পরিবর্তন করে সাইদ নাম রেখে ছাত্রলীগের পদ নিয়েছিল এবং ছাত্রদেরকে বিভিন্ন নির্যাতন নিপীড়ন করে ছাত্র শিবিরের তকমা দিয়ে নির্যাতন নিপীড়ন করত। সেই হাসান সাইদ বা সাইদি বিগত 24-এর আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা করেছিল ছাত্রলীগ, সেখানে সে অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং তার দ্বারা ব্যক্তিগতভাবে অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছিল। শুধু তাই নয়, যারা আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল, সেই আহতদেরকেও এই সাইদির নেতৃত্বে আক্রমণ করা হয়েছিল। সে সাইদি 5ই আগস্টের পরবর্তী পর্যায়ে যখন সে পরীক্ষা দিতে এসেছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে প্রকাশ্য পরীক্ষার ব্যবস্থা না করে অন্য একটি ডিপার্টমেন্টে পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছিল। পরীক্ষা চলাকালীন সময়ে সাধারণ ছাত্ররা তাকে চিনে ফেলে তাকে ওখান থেকে যখন পুলিশে দেওয়ার সোপর্দ করতে চেয়েছিল, তখন ছাত্র শিবিরের দায়িত্বশীল কর্মীরা, দায়িত্বশীল সভাপতি সাদিক কায়েম নাকি ফোন করে বলেছিল সে আসলে ভালো মানুষ, সে অন্যভাবে এখানে জড়িত ছিল, তাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের অমাননীয়তার কারণে তাকে তখন পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং পুলিশ তাকে ওই মামলায় তাকে কোর্ট হাজতে প্রেরণ করে, কোর্ট তাকে কারাগারে প্রেরণ করে। কিন্তু দুঃখজনক বিষয় হলো 1 সপ্তাহের মধ্যে সেই হাসান সাইদি বা হাসান সাইদ জামিনে মুক্ত হয়ে যায়। কথিত আছে এখানে এই জুলাই যোদ্ধাদের উপরে যারা আক্রমণ করেছে, এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, এই সকল অপকর্মে যারা জড়িত ছিল, তাদের কোনো জামিন হচ্ছে না। কিন্তু এই সাইদ কিন্তু 1 সপ্তাহের ভিতরেই জামিন পেয়ে আবার এখন সে ছাত্র শিবিরের সক্রিয় কর্মী হিসেবে তার কর্মকাণ্ড পরিচালনা করছে। আমি এখানে এই আলোচনা করে আমার একটি প্রশ্ন আমার মনের ভিতরে জাগতেছে। আমি এই উপাত্তগুলো, তথ্যগুলো আমার নিজ থেকে দিই নাই, এটা আমি একজনের রেফারেন্স থেকে দিয়েছি, যা গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক জনাব আব্দুল কাদের ওনার ফেসবুক পেজে এইটার বিস্তারিত আলোচনা করেছে। উনি আরও অনেকের তথ্য দিয়েছে। আমার এখানে একটা প্রশ্ন হলো যে যারা গুপ্তভাবে ছাত্রলীগের ভিতরে থেকে তাদের নিজস্ব কর্মকাণ্ড পরিচালনা করেছে, তারা পরবর্তীতে বলেছে এগুলো কৌশল ছিল। কিন্তু আমার কাছে আশ্চর্যজনক ব্যাপার হলো এই কৌশল অবলম্বন করতে গিয়ে তারা সাধারণ ছাত্রদেরকে, ঠিক তারা যে গুপ্ত সংগঠনের কর্মী ছিল তাদের সেই তকমা দিয়েই কিন্তু নির্যাতন করেছিল। এটার উদ্দেশ্যটা কি? এটা কি কৌশল না অন্য কিছু? এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।